আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন। সাথে জানাবো বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া ফোন আলাপে উভয় নেতা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। একই সঙ্গে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। খুলনা থেকে পদ্মা সেতু হয়ে অল্প সময়ে প্রথম ঢাকার সাথে ট্রেন কমলাপুরে পৌঁছেছে। প্রথম দিনে ট্রেন যাত্রায় বেশ উচ্ছ্বসিত যাত্রীরা। ঢাকা খুলনা বেনাপোল ট্রেন যাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে কমলাপুরের রেল উপদেষ্টা ফয়জুল কবির খান বলেন, ভর্তুকি নয়, ট্রেনের আয় দিয়ে এর ব্যয় বহন করতে হবে। অল্প ব্যয়ের কারণে রেলে অব্যবস্থাপনা তৈরি হয়, তাই প্রকল্পের ব্যয় কমিয়ে রেলকে যাত্রীবান্ধব করার আশা ব্যক্ত করেন তিনি। আমার যশোরে যেতে ঢাকা থেকে 2 দিন লেগেছে, এখন মাত্র 2.5 ঘন্টায় যাবো। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে খুব হেজিটেট ফিল করতাম, কিন্তু এখন সেটা ইনশাল্লাহ হবে না। আমরা খুবই আনন্দিত, আমাদের নড়াইলবাসী খুবই আনন্দিত। অবশ্যই বাংলাদেশের জন্য এটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট। খুলনা থেকে 6টায় সেরে এসে 9:45টায় ঢাকায় পৌঁছানো, অফিস ধরতে পারবে। আমরা এইটাই প্রত্যাশা করছিলাম, যাতে আমরা সহজভাবে যেন ঢাকায় আমরা যাওয়া আসা করতে পারি। দক্ষিণ অঞ্চল যে অবহেলিত ছিল, বাণিজ্যিক বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, সব দিক দিয়ে এখন এটা অনেক উন্নতি হবে। সবাইকে অনুরোধ জানাবো যে কীভাবে এটা খরচ কমানো যায়। এই খরচ যদি কমানো না যায়, এই ব্যয় যদি কমানো না যায়, তাহলে আমাদের যে রেল সেবা দেওয়ার আমাদের প্রত্যাশা, সেটা আমরা পূরণ করতে সক্ষম হব। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন আছেন আমাদের সহকর্মী আশিকুল আলম। ট্রেন যাত্রার খবর জানবো তার কাছ থেকে। আশিক, জানাবেন ঢাকা খুলনা ট্রেন যাত্রা নিয়ে যাত্রীরা কি বলছেন, তাদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন, আর ট্রেন এই যাত্রা নিয়ে বা ব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? ধন্যবাদ সাথী আপনাকে। সকাল ভোর 6টায় যে ট্রেনটি খুলনা থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে এসেছিল জাহানাবাদ এক্সপ্রেস, সেই ট্রেনটি কিন্তু 1 ঘন্টা বিলম্বে কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় এবং তারপরেই কিন্তু এটার আনুষ্ঠানিক যে উদ্বোধনী কার্যক্রম সেটি শুরু হয়। এখানে রেল উপদেষ্টা, রেল সচিব থেকে শুরু করে বিশেষ করে এই রেল প্রকল্পের যারা একটি উন্নয়ন অংশীদার আমাদের চীনের অ্যাম্বাসিডারও এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং এখানে তারা যেমনটা বলেছেন যে রেল ব্যবস্থাপনার ক্ষেত্রে যে একটা পরিবর্তন আনা দরকার, সেটি এই সরকারের একটি বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে তারা যেটি বলছেন যে প্রকল্প ব্যয় এবং যাত্রীদের সেবার মান যাতে বাড়ানো যায়, সেই বিষয়টির উপরই তারা সবচেয়ে বেশি জোর দিবেন। কারণ রেলের অব্যবস্থাপনার মূল উৎস হচ্ছে যেখানে অপরিকল্পিতভাবে ব্যয় করা হয়েছে, সেই জায়গাগুলোতে আসলে তারা হাত দিতে চান, এমনটি কিন্তু রেল উপদেষ্টা আমাদেরকে বলেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি সাথে আপনাকে যে আজকে যারা যাত্রী হিসেবে এসেছেন এই প্রথম দিনে তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত ছিলেন এবং তারা বলছেন যে এই দক্ষিণাঞ্চলের সাথে যে যোগাযোগ ব্যবস্থা সেটি একটি যুগান্তকারী পদক্ষেপ এই রেল ব্যবস্থাপনার এবং এটি বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু একটি বড় ধরনের ভূমিকা রাখবে। এবং পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে সাথে যে এই ট্রেনে কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সম্প্রসারণ যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মালামাল পরিবহনের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন আনার জন্য এখানে একটি ব্যবস্থা রাখা হয়েছে, যার কারণে কিন্তু তারা সহজেই মালামাল পরিবহন করতে পারবেন এবং বেনাপোল থেকে ঢাকায় পৌঁছাতে এবং খুলনা থেকে ঢাকা পৌঁছাতে যে সময়টি লাগবে সেটি কিন্তু খুব অল্প সময়, যে
4.5 ঘন্টার যে সময়, সেই সময়টি কিন্তু খুব অল্প সময়, এবং রেল কর্তৃপক্ষটা যেমনটা বলছেন যে এটিকে আরও কমিয়ে আনা সম্ভব। যদি আসলে স্টেশনে যদি সংখ্যা কম হতো তাহলে সেটি কিন্তু আরও কমিয়ে আনা সম্ভব হতো, এবং ট্রেনের গতি বাড়ালে কিন্তু এটি আরও দ্রুত ঢাকায় পৌঁছাতে পারবে এমনটি কিন্তু তারা বলছেন, এবং সেটির দিকেও তারা নজর রাখছেন। এবং রেল উপদেষ্টা সেটিও বলছিলেন যে আমাদের একটি টেন্ডেন্সি হয়ে গেছে যাত্রীদের যে কোনো জায়গায় আসলে তারা বাড়ির কাছেই তাদের স্টেশন চান, এই জায়গাগুলোতে আসলে পরিবর্তন আনতে চাচ্ছেন। তো সব মিলিয়ে আসলে আজকে যে খুলনা ঢাকা বেনাপোল যে ট্রেন চালু হলো, এটি নিয়ে কিন্তু যাত্রীরা বেশ খুশি, এবং তারা বলছেন যে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। সাথী, এই ছিল আমার কাছে কমলাপুর থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে নোঙর করে রাখা এমভি আল বাখেরা জাহাজের 7 হত্যাকাণ্ড রহস্যজনক। শুরুতে বিষয়টি ডাকাতি বলে মনে করলেও ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ, নৌপুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা এটিকে ডাকাতির ঘটনা বলে মনে করছেন না, এতে ভিন্ন কিছু রয়েছে বলে জানান তারা। সোমবার রাতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা জানান এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের কাজ শুরু করেছে পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড, সিআইডি ও প্রশাসন সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। সোমবার মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের মালিকানাধীন এমভি আল বাখেরা জাহাজে 7 জনকে হত্যা করা হয়। তীব্র শীতে দেশের বিভিন্ন জেলায় দুর্ভোগে আছেন মানুষ। পঞ্চগড়ে আবারও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরে হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। সকাল থেকেই সূর্যের দেখা মিললেও তীব্রতা নেই। ভোর 6টার দিকে জেলায় 9.4 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। দিনাজপুরে হিলিতে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের প্রকোপ। ভোরে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এ সময় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। শীতে ঠিক সময়ে কাজে যেতে পারছে না নিম্ন আয়ের মানুষ। চুয়াডাঙ্গায় ঠান্ডা বাতাসে কষ্ট বেড়েছে সাধারণ মানুষের, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। কাল শুভ বড়দিন উদযাপনে রাজধানীতে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপির সিটিটিসির অতিরিক্ত কমিশনার মাসুদ করিম। দুপুরে রাজধানীর কাকরাইল চার্চে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এদিকে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরাও এদিন যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আচারীদের আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করবেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। বড়দিন উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি। বড়দিনের পরপরই আছে 31st নাইট এবং নতুন বৎসরের উপলক্ষে আপনার যে প্রস্তুতি দরকার আমরা নিয়েছি, বিশেষ করে ঢাকা শহরের যে অঞ্চলগুলোতে এই উদযাপনগুলো বেশি হয়ে থাকে সেখানে আমরা বাড়তি নিরাপত্তা নিয়েছি। আমরা চাই যে আনন্দঘন পরিবেশে নগরবাসী যেন তাদের এই উদযাপনগুলো করতে পারে। দর্শক, বড়দিনের প্রস্তুতি বিষয়ে জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন বড়দিন উপলক্ষে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে আর সেখানকার গির্জাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? সাথী, তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে প্রথমে একটু আপনাকে জানাতে চাই, আজকে 24 তারিখ অর্থাৎ 12:01 কিন্তু খ্রিস্টীয়দের যে ধর্মযাগের মাধ্যমে কিন্তু আজকে যে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান, সেই ধর্মীয় অনুষ্ঠান এখানে কিন্তু আজকে শুরু হবে এবং আজকে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে কিন্তু তারা এই সকল ধরনের ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন। অর্থাৎ আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে ইতিমধ্যেই তারা যে গোশাল ঘর, এই গোশাল ঘর কিন্তু বরিশালের ইতিমধ্যে সকল চার্জে তৈরি করা হয়েছে এবং এখানে সাজ একটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি চার্জে কিন্তু সাজানো হয়েছে। আমরা এখানে যে দায়িত্বে রয়েছেন ধর্মযাজক, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে ইতিমধ্যেই বরিশালের সকল চার্জগুলোই কিন্তু সাজানো হয়েছে এবং তারা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং অন্যান্য যেই খ্রিস্ট পল্লীগুলো রয়েছে বা খ্রিস্ট পরিবার রয়েছে, তারাও কিন্তু নিজ নিজ বাসা বা নিজ নিজ গ্রামে তারা সাজিয়েছে আনন্দ উপভোগ করার জন্য। আর অপরদিকে আমি আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়টি যেমনটি জানতে চেয়েছেন, সাথে একটু আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনের সাথে এবং বরিশাল জেলা পুলিশের সাথে। মেট্রো কমিশনার প্রথমে আমাদেরকে জানিয়েছেন তার মেট্রোপলিটন এলাকায় ইতিমধ্যে 15টি চার্জ রয়েছে এবং এই চার্জে রক্ষণাবেক্ষণের জন্য কিংবা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই 3 স্তরের আইন শৃঙ্খলা অর্থাৎ পুলিশ সেখানে কাজ করছে। সকাল থেকেই কিন্তু সাদা পোশাকে পুলিশ কাজ করছে এবং সেখানে পোশাক
পোশাকধারী পুলিশ কাজ করছে এবং টহল ব্যবস্থা জোরদার রেখেছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের পক্ষ থেকে টহল ব্যবস্থা জোরদার হচ্ছে। অপরদিকে জেলা পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম, জেলা পুলিশ আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তবে এর মধ্যে উল্লেখযোগ্য যেটি সেটা হচ্ছে বরিশাল মহানগরী 29 নম্বর ওয়ার্ড থেকে একটি চার্জ থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে একটি চিঠি দেওয়া হয়েছিল যে তারা কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ঘটনায় গতকালকে বরিশাল নগর পুলিশ কমিশনার সেই 29 নম্বর ইছাকাঠি এলাকায় পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে সম্পূর্ণ নিরাপত্তা রয়েছে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, যেহেতু সারা দেশের ন্যায় বরিশাল সেনাবাহিনীর সদস্য রয়েছে, তারাও টহল ব্যবস্থা জোরদার রেখেছে। তো সব মিলে যেটি বলতে চাই সেটা হচ্ছে আগামীকালকে খ্রিস্ট ধর্মের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন, এই বড়দিনকে কেন্দ্র করে ইতিমধ্যে কোনো ধরনের বরিশালের ঝুঁকি নেই এবং খ্রিস্ট পল্লীগুলো তো সেজেছে রব রব সাজে। সাথেই এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল। সোমবার এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রয়াত প্রধানকে হত্যার কথা স্বীকার করে। এছাড়া ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়ে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইসরায়েল হুথিদের উপর এমনভাবে আঘাত হানবে যার মাধ্যমে তাদের নেতৃত্বকে ধ্বংস করা হবে, যেমনটা তেহরানে হানিয়া, গাজায় সিনওয়ার ও লেবাননে নাসরুল্লাহর ক্ষেত্রে করা হয়েছিল, ঠিক সেভাবেই হোদেইদা ও সানায় আঘাত করা হবে। গাজায় বর্বর গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল। গেল 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় মারা গেছেন অন্তত 58 ফিলিস্তিনি। এসব হামলায় আহত হয়েছেন অন্তত আরও 84 জন। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো 45,317 জন। আহত হয়েছেন অন্তত 1,08,000। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের, কারণ ভবনের ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে মন্তব্য তাদের। এদিকে গাজায় ত্রাণ বহরে ইসরায়েলের হামলা বন্ধ করতে আইসিজেকে রুল জারির অনুরোধ জাতিসংঘের সাধারণ পরিষদের। খেলার খবর, ফুটবল প্রসঙ্গ। ফেডারেশন কাপ ফুটবলের বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। বসুন্ধরা কিংস অ্যারেনায় সাদা কালোদের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে থাকা মোহামেডান ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে হেরে হোঁচট খায়। তাই তো দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য আলফাজ আহমেদের দলের। লিগে টেবিল টপারদের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী অবশ্য নেই ছন্দে। লিগ টেবিলের তলানিতে থাকা দলটি ফেডারেশন কাপেও নিজেদের প্রথম ম্যাচে হেরেছে বড় ব্যবধানে। এদিকে দিনের আরেক ম্যাচে ময়মনসিংহ রহমতগঞ্জের প্রতিপক্ষ ফকিরের পুল ইয়ং ম্যানস। দুটি ম্যাচই শুরু হবে দুপুর 2:30টায়। এবারে ক্রিকেট। জাতীয় ক্রিকেট লিগ টি-20 ফাইনালে কিছুক্ষণ পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে মাঠে নামবে ঢাকা মেট্রো। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর। এর আগে প্রথম কোয়ালিফায়ারে এই ঢাকা মেট্রোর বিপক্ষে 4 উইকেটে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল রংপুর। অন্যদিকে ঢাকা মেট্রো দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে 38 রানে হারিয়ে ফাইনালে উঠেছিল। তাই কোয়ালিফায়ার 1 এর দুই প্রতিপক্ষই এবারে আসরে ফাইনালে লড়বে, যেখানে দু দলই শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী। 8 দলের অংশগ্রহণে এবারে জাতীয় ক্রিকেট লিগ টি-20 শুরু হয়েছিল 11 ডিসেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।